অষ্টম শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পাঠ 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: এক্স যার পারমাণবিক সংখ্যা 17 ভর সংখ্যা 35, ওয়াই যার পারমাণবিক সংখ্যা 11 ভর সংখ্যা 23, জেড যার পারমাণবিক সংখ্যা 6 ভর সংখ্যা 14। আইসোটোপ কাকে বলে? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব। যুক্তিসহ বিশ্লেষণ করো। নমুনা উত্তরপত্র। ক, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। খ, পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। সহজ ভাষায় পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান হয়। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে এটি পরমাণু তৈরি করে। সুতরাং পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায়। প্রতিটি উপাদানটির নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না, কারণ এটি একটি পরমাণুর বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য। গ, উদ্দীপকে উল্লেখিত জেড মৌলটি হচ্ছে কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। আমরা জানি মৌলের নিউট্রন সংখ্যা সমান মৌলের ভর সংখ্যা বিয়োগ মৌলের প্রোটন সংখ্যা। এখানে উদ্দীপক থেকে পাই জেড মৌলটির ভর সংখ্যা হচ্ছে 14 এবং এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। সুতরাং জেড মৌলটির নিউট্রন সংখ্যা জেড মৌলটির ভর সংখ্যা বিয়োগ জেড মৌলটির প্রোটন সংখ্যা সমান 14 বিয়োগ 6 সমান 8। সুতরাং উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা হচ্ছে 8। ঘ, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব। উদ্দীপকের এক্স মৌলটি হচ্ছে ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। উদ্দীপকের ওয়াই মৌলটি হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। এক্স এবং ওয়াই মৌল দুটি একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ NaCl নামক নতুন যৌগ গঠন করে। সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। একটি পরমাণু শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। যেমন এখানে সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। এটি তার স্থিতিশীল অবস্থান নয়। যেহেতু তার দ্বিতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন আছে, তাই এটি স্থিতিশীল নয়। সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এমত অবস্থায় সোডিয়াম তার স্থিতিশীলতা অর্জন করে। আবার ক্লোরিন পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এটি তার স্থিতিশীল অবস্থা নয়। যেহেতু তার তৃতীয় শক্তি স্তরে মাত্র 7টি ইলেকট্রন আছে, তাই এটি স্থিতিশীল নয়। ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুর কাছ থেকে দিতে পারে, তাহলে ক্লোরিন পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এমত অবস্থায় ক্লোরিন তার স্থিতিশীলতা অর্জন করে। এখানে সোডিয়াম তার একটি ইলেকট্রন ছেড়ে দেবে বা ত্যাগ করবে এবং তার স্থিতিশীলতা অর্জন করবে। অপরদিকে ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে এবং তার স্থিতিশীলতা অর্জন করবে এবং সোডিয়াম ও ক্লোরিন একত্রিত হয়ে নতুন যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ উৎপন্ন করবে। অর্থাৎ আমরা বলতে পারি উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব।